নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সোমনাথ রায় সংকলিত হাসি গল্পে সত্যজিৎ এই বইটা নিয়ে কথা বলার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো চলুন আর দেরি না করে ঝটপট আজকের ভিডিও শুরু করা যাক। হাসি গল্পে সত্যজিৎ একটা গল্পের সংকলন, যেখানে সত্যজিৎ বাবুর জীবনের ছোট ছোট খুব সুন্দর সুন্দর ঘটনা লেখক এই বইটার মধ্যে সংকলিত করেছেন। এই বইটাতে এই বইটাতে সত্যজিৎ বাবুর জীবনের বিভিন্ন ঘটনা, যেটা প্রমাণ করে উনি একজন হিউমারাস মানুষ ছিলেন। উনি জীবনে হাসি গল্প নিয়ে মজা করে জীবনটা কাটাতে, জীবনটা উপভোগ করতে ভালোবাসতেন। তো এরকম বিভিন্ন ঘটনা এই বইটাতে উঠে এসেছে, সেটা ওনার বাস্তব মানে ওনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক, বা ওনার সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা, বা বিভিন্ন শিল্পীদের সাথে ওনার জীবনের কিছু কিছু ঘটনা, বা লেখক সত্যজিৎ বাবুর কিছু কিছু ঘটনা। তো এরকম ওনার জীবনের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন সুন্দর সুন্দর ঘটনা লেখক এই বইটাতে সংকলিত করেছেন। তো আজকে ভিডিওতে আমি কিছু কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, দু তিনটে ঘটনা, যেটার ফলে আপনারা বুঝতে পারবেন এই যে বইটাতে কত ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করা হয়েছে। তো একটা ঘটনা যেটা আমার প্রথমে এই মুহূর্তে মনে পড়ছে, যে সত্যজিৎ বাবুর বাড়িতেই একবার সত্যজিৎ বাবু, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, তো এই তিনটে মানুষের আড্ডা হচ্ছে, এবং সেখানে একজন ব্যক্তি আসছেন, তাদের কথা শুনছেন, এবং সত্যজিৎ বাবু মৃণালবাবুকে বলছেন যে কেন সিনেমা বানাচ্ছেন না, অনেক দিন হয়ে গেছে, সিনেমা বানান। তো মানে এই যে অ্যাটমসফিয়ারটা একবার ভেবে দেখুন, একটা ঘরের মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক বসে গল্প করছেন। এই জিনিসটা বসে ভাবতেই তো একটা অদ্ভুত শিহরণ জাগে এবং ভীষণ ভালো লাগে পড়তে। তো এই যেমন একটা ঘটনা। আরেকটা ঘটনা, যে অপু সংসারের শুটিংয়ের সময় সৌমিত্রবাবুরা সবাই, একটা বৃষ্টি সিনের একটা শুটিং ছিল, সেখানে বৃষ্টির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছেন, কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না। সিনেমার সেটে যাচ্ছেন, আবার চলে আসছেন, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো এবার এরকম একদিন সৌমিত্রবাবু তার যে মানে ওনার যে স্ত্রী ছিলেন সেই সময়, দাঁড়িয়ে ওনার প্রেমিকা ছিলেন সেই সময়, তো তাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন। তো সিনেমার টিকিট কেটে দাঁড়িয়ে আছেন, সেই সময় জাস্ট ঢুকতে যাবেন, সেই সময় প্রোডাকশন ম্যানেজার হাজির, যে মানে মানিকদা বলে পাঠিয়েছেন যে আপনাদেরকে এক্ষুনি যেতে হবে, কারণ পুরো কালো মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টি আসবে, ওই সিনটা শ্যুট করতে হবে। এবং সঙ্গে সঙ্গে সৌমিত্রবাবু সব কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছেন। ফলে যে ডেডিকেশন, এবং সেখানে বলা হয়েছে যে ওনার প্রেমিকার মুখের কালো মেঘকে উনি গ্রাহ্য না করেন, আকাশের কালো মেঘের বৃষ্টির জন্য ফিরে চলে যাচ্ছেন। তো এরকম কিছু কিছু ঘটনা, যেটা বোঝাবে যে সেই সময় দাঁড়িয়ে শিল্পীদের কাজের প্রতি যে ডেডিকেশন, যে সম্মান, সেটা সত্যি অসাধারণ। এছাড়া আরেকটা ঘটনা, যে ওয়াহিদা রহমানকে যখন উনি কাস্ট করার কথা ভাবছেন, সেই সময় দাঁড়িয়ে ওয়াহিদা রহমান প্রায় 4 লাখ টাকার কাছাকাছি ওনার রেমুনেশন ছিল। তো যখন প্রোডাকশন ম্যানেজার গিয়ে কথা বলছেন যে দেখুন এরকম ব্যাপার, কিন্তু আমরা তো বাংলা ছবি, অত বেশি বাজেট আমাদের নেই, তখন উনি জিজ্ঞেস করছেন যে কত দিতে পারবেন। তো উনি প্রোডাকশন ম্যানেজার বলছেন যে 50,000 টাকা দিতে পারি, তার বেশি আমাদের পক্ষে পসিবল হবে না। তো তখন ওয়াহিদা রহমান জিজ্ঞাসা করছেন যে 50,000 টাকাও দিতে আপনাদের কোনো অসুবিধে হবে না তো? মানে সেই সময় দাঁড়িয়ে হিন্দি বাংলা প্রত্যেকটা শিল্পী মানে মুখিয়ে থাকতো সত্যজিৎ বাবুর ছবিতে কাজ করবেন বলে। তার জন্য একটা 4 লাখ টাকা নেন যে অভিনেত্রী, তিনি 50,000 টাকার কমেও মানে রাজি হয়ে যাবেন, মানে তিনি জাস্ট ছবিটা করতে চান। তো এরকম কিছু ঘটনা, যেগুলো পড়তে ভীষণ ভালো লাগবে। এছাড়া আরেকটা ঘটনা আমি বলতে চাই, তখনও সৌমিত্রবাবু সেভাবে স্টার হয়ে ওঠেননি। তো সৌমিত্রবাবুকে নিয়ে সত্যজিৎবাবু যাচ্ছেন শিশির কুমার ভাদুরীর একটি নাটক চন্দ্রগুপ্ত, আমার যতদূর মনে আছে, দেখতে। তো সেখানে গিয়ে যখনই জানতে পারছেন শিশিরবাবু যে সত্যজিৎবাবু ওখানে আছেন, তো ওনাকে গ্রিন রুমে ডাকছেন, গল্প করছেন। তো ওনারা দুজনে গল্প করছেন, আর সৌমিত্রবাবু কোণে একটু দূরে দাঁড়িয়ে আছেন, যে এক তো দুজন মহান মানুষ কথা বলছেন, তো উনি দাঁড়িয়ে শুনছেন। তো সেই সময় ঘরে একজন যুবক আসে, তিনি এসে শিশিরবাবুর অটোগ্রাফ নেন, সত্যজিৎবাবুর অটোগ্রাফ নেন, এবং অটোগ্রাফের খাতাটা সৌমিত্রবাবুর হাতে মানে সৌমিত্রবাবুর দিকে বাড়িয়ে দেন। তো যখন উনি খাতাটা বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সৌমিত্রবাবু হেজিটেট করছেন সাইনটা করার আগে। তখন সত্যজিৎবাবু বলেন যে শিশিরদা আপনি আছেন বলে উনি মানে শিশিরবাবু আপনি আছেন বলে সৌমিত্রবাবু মানে হেজিটেট করছে সইটা করতে। তো শিশিরবাবু বলেন যে না না, অবশ্যই তোমাকে যখন চাইছে তুমি সই করো, অবশ্যই কোনো লজ্জার ব্যাপার নেই, তুমি করো। তো তখন সত্যজিৎবাবু সৌমিত্রবাবুকে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, করো করো, অভ্যেস করো, কারণ এরপর থেকে তোমাকে করতে থাকতেই হবে। তো এরকম কিছু টুকরো টুকরো ঘটনা, যা ভীষণভাবে মন ভালো করে দেয়। আরেকটা ঘটনা মনে পড়ছে, যে অভিজাত ছবিটা যখন শুরু হয়েছিল, তখন সত্যজিৎবাবু চিত্রনাট্যকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে ছবিটার সাথে যুক্ত হয়েছিলেন। কিন্তু সত্যজিৎবাবু এবং ওই ছবিটার পরিচালনা করছিলেন প্রডিউসার বিজয় চ্যাটার্জি। কিন্তু যেহেতু সত্যজিৎবাবু ওনার ছবিতে মুহূর্ত করতেন না, তাই ঠিক হয় ওই ছবিটারও মুহূর্ত করা হবে না। তাই প্রথম দিনে সত্যজিৎবাবুকে শ্রদ্ধা জানানোর জন্য প্রথম দিনের ডিরেকশনটা সত্যজিৎবাবুকে করার জন্য অনুরোধ করা হয়, এবং উনি সেটা করেনও। তো
করার পরে পুরো সেটে একটা শোরগোল পড়ে গেছিলো, কারণ উনি এমন একটা স্ট্যান্ডার্ড ফার্স্ট দিনে সেট করেছিলেন যে সেটাকে কন্টিনিউ করাটাই কারোর পক্ষে হয়তো সম্ভব হবে না। তো শেষমেশ কী করেন, বিজয় চ্যাটার্জি ওনার শরণাপন্ন হন, গিয়ে বলেন যে না, আপনি ছবিটা করুন, কন্টিনিউ করুন, কারণ আপনি ফার্স্ট দিনে যে লেভেলটা সেট করেছেন সেটা আমাদের পক্ষে টপকানো বা কন্টিনিউ পর্যন্ত করা সম্ভব নয়। আমি সরে আসছি, আপনি আপনার মতো করে চিত্রনাট্যে বদল নিয়ে আসুন, যা প্রয়োজন হয় করে আপনি ছবিটা কন্টিনিউ করুন। তো তারপরে উনি ছবিটা কন্টিনিউ করেন। তো এটাতে যেমন বোঝা যায় যে সত্যজিৎবাবু কত বড় মাপের একজন মানুষ, যে সেই সময় দাঁড়িয়ে ওনার স্ট্যান্ডার্ডকে ম্যাচ করার মতো দ্বিতীয় কোনো মানুষ ছিলেন না। সেরকমভাবে আরেকটা জিনিস দেখা যায় যে প্রডিউসার বিজয় চ্যাটার্জি, উনি কত বড় মাপের একজন শিল্পী ছিলেন। এখনকার দিনে দাঁড়িয়ে এটা কেউ করার কথা ভাবতে পারে বলে তো আমার মনে হয় না। যে উনি সরে আসছেন, যখন উনি দেখছেন যে একটা শিল্প, যে একটা শিল্পী যে এত সুন্দর একটা সৃষ্টি করে ফেলেছে, তার স্ট্যান্ডার্ডকে ম্যাচ করা তো দূরের কথা, তার স্ট্যান্ডার্ডের কাছাকাছি হয়তো আমি সেই অর্থে যেতে পারবো না, তাই আমি সেই জিনিসটা থেকে সরে এসছে, সেই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে সেই জিনিসটা কন্টিনিউ করতে বলছি। ভীষণ ভালো লেগেছিলো এটা আমার পড়ে, যে সেই সময় মানুষের মধ্যে যে মূল্যবোধ, যে সততা, যে শিল্পের প্রতি ভালোবাসা, এটা সত্যি কোথাও গিয়ে এখন আর নেই। তো এরকম বহু ঘটনা আছে যেটা পড়তে ভীষণ ভালো লাগবে। এছাড়া আরেকটা ঘটনা আমি একটু বলি, যে সিগনেট প্রেসের যে বইটা আছে আমাটির ভেপু, ওই বইটার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছে সত্যজিৎবাবু, আমরা সবাই জানি। তো সেইটা করার আগে অবধি সত্যজিৎবাবু বাংলা সাহিত্যে সেরকম কিছু পড়েননি, কোনো জ্ঞান ছিল না। তো সিগনেট প্রেসের থেকে যিনি গিয়েছিলেন কর্ণধার, তিনি যখন জানতে পারছেন যে সত্যজিৎবাবুর কোনো মানে বাংলা সাহিত্যের সম্পর্কে কোনো জ্ঞান নেই, তখন উনি বলেছিলেন যে সুকুমার রায়ের ছেলে হয়ে এটা একদমই ঠিক না। তো উনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি সত্যজিৎবাবুকে উপহার দেন এবং বইয়ের উপরে লিখে দিয়েছিলেন সাহিত্যে গোল্লাজ্ঞানী সত্যজিৎ রায়কে। মানে সেই সময় দাঁড়িয়ে সাহিত্যে গোল্লাজ্ঞানী সত্যজিৎ রায় আজকে বাংলা সাহিত্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। তো অদ্ভুত লাগে এগুলো পড়তে, মনটা ভালো হয়ে যায় এইসব গল্পগুলো পড়লে। তো এরকম অনেক অনেক ছোটো ছোটো গল্প আছে যেগুলো পড়তে গিয়ে অটোমেটিক্যালি আপনার অজান্তে আপনার মুখে একটা হাসি চলে আসবে। এছাড়া সত্যজিৎবাবু যে সব মানুষদের থেকে আলাদা ছিলেন এবং বাঙালি ডিসিপ্লিন, এই দুটো তো খুব একটা একসাথে যায় না বলে একটা বদনাম আছে আমাদের, কিন্তু উনি তো একটু অন্যরকম একজন বাঙালি ছিলেন যার কাছে ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো উনি যখন 8 বছর বয়সে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ভর্তির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন মাস্টারমশাই ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি তো রাস্তা দিয়ে এসছো, অনেক গাড়ি দেখেছো, তোমার প্রিয় গাড়ি কোনটা? তো উনি উত্তর দিয়েছিলেন ট্রাম, কারণ ট্রাম এক লাইনে চলে। তো একটা 8 বছর বাচ্চার জন্য এই উত্তরটা দেয়া প্রমাণ করে যে উনি কতটা স্পেশাল ছিলেন এবং কতটাই ডিসিপ্লিন এবং কতটাই অন্য ধরনের একজন মহান মানুষ ছিলেন। তো আর একটা ঘটনা আমি একটু বলতে চাই, তুলসীবাবুকে নিয়ে যখন উনি কাজ করছিলেন, যেহেতু তুলসীবাবু যাত্রার ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, তো ফলে ওনার খুব চড়া মেকআপ করতেন। তো পুরো মেকআপ যখন হয়ে যাওয়ার পর সত্যজিৎবাবু তো দেখে অবাক, উনি বলছেন তুলসীদা এটা আপনি কী করেছেন? তো তখন তুলসীবাবু বলছেন যে হ্যাঁ, তুমি তো বলেছো যে একটু যুবক সাজতে হবে, তাই এরকমভাবে সেজেছি। তখন বলছে এই যে এত গালে রং, এত চড়া ভুরু, এত কাজল, আপনাকে যুবক কম যুবতী তো বেশি লাগছে। তো কত ইন্টারেস্টিং একটা মানুষ ছিলেন, কত মজার একটা মানুষ ছিলেন, এই গল্পটার মাধ্যমে বোঝা যায়। এবং এর পাশাপাশি শুটিংয়ের সময় সৌমিত্রবাবু, শুভেন্দুবাবু প্রত্যেকের সাথে ইয়ার্কি করা, মজা করা, ঠাট্টা করা, ওনার প্রোডাকশানের মানুষদের সাথে মজা ঠাট্টা করা, এরকম তো প্রচুর কাহিনী আছে যেটা পড়লে একেবারে মন ভালো হয়ে যাবে। এবং শুধু সত্যজিৎবাবু নয়, সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন বর্ষীয়মান শিল্পী সম্পর্কে যখন আপনি পড়বেন, তাদের কাজের প্রতি যে ডেডিকেশন, তাদের কাজের প্রতি যে সততা, ভীষণ ভালো লাগবে। এবং আরেকটা জিনিস পড়তে খুব ভালো লেগেছে যে বিভিন্ন শুটিংয়ের যে এক্সপিরিয়েন্সগুলো এখানে শেয়ার করা হয়েছে, যে ঘটনাগুলো এখানে শেয়ার করা হয়েছে, সেখান থেকে বোঝা যায় সেই সময় দাঁড়িয়ে যখন ওনারা শুটিং করতেন শিল্পীরা, এত ভালো কাজ হতো কেন, তারা না যে কদিন শুটিং করছেন ওই ইউনিটটা একটা পরিবারের মতো হয়ে যেত। ফলে সেই আন্তরিকতার সাথে তারা এই কাজটা করতেন বলে বোধহয় জিনিসটা এত সুন্দর হতো। বললাম পড়তে ভীষণ ভালো লাগবে আগেকার দিনের মানুষদের সম্পর্কে, এত বর্ষীয়মান প্রত্যেকটা শিল্পী সম্পর্কে পড়তে, এবং সত্যজিৎবাবুকে নিয়ে আরও বেশি জানতে এই বইটা আপনাকে ভীষণ ভীষণ সাহায্য করবে। এই বইটাতে গল্পগুলো পড়তে গিয়ে মনে হচ্ছিল বারে বারে যে কেউ যেন ছোটো ছোটো গল্প বলছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, আগে এটা হতো, এখন তো সেই ব্যাপারটা অনেকটাই কমে গেছে। ভাইফোঁটা, রাখি বা এরকম কোনো অকেশনে যখন আমরা একসাথে হতাম, তো সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় প্রচুর ছোটো ছোটো গল্প বলা হতো, আমরা শুনতাম, প্রত্যেকে বড়রা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো সেইগুলো খুব ভালো লাগতো। তো এই বইটা পড়তে গিয়ে আমার বারবার মনে হচ্ছিলো যেন ওরকম কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে কেউ শেয়ার করছে। তো একটাই কথা বলবো, বইটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 85 পাতার একটা বই। আমার মনে হচ্ছে বইটা আরেকটু বড় হলে ভালো হতো, আরও বেশি করে যদি গল্প আমরা শুনতে পেতাম সত্যজিৎবাবু সম্পর্কে, তো বেশ বেশ ভালো লাগতো বলে আমার মনে হয়েছে। তো যদি আপনারা না পড়ে থাকেন, অবশ্যই পড়ে দেখতে পারেন হাসি গল্পে সত্যজিৎ, সোমনাথ রায় সংকলিত। এটা আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত। আমার কাছে যেটা আছে একটা পুরনো এডিশন, 2018 এডিশন।
এটা 150 টাকা দাম ছিল, এখন কত দাম হয়ে গেছে জানি। তবে আমি যতদূর সম্ভব শুনছিলাম এটা আউট অফ স্টক আছে, একটু দেখে নেবেন। যদি পড়তে চান অবশ্যই অবশ্যই আমি বলবো পড়ে দেখুন। যদি সত্যজিৎ বাবুকে নিয়ে আরও বেশি জানতে চান এবং মন ভালো করে দেওয়া একটা বই পড়তে চান, তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো হাসি গল্পে সত্যজিৎ এই বইটা পড়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের পড়া সত্যজিৎ বাবুর লেখা না, সত্যজিৎ বাবুকে নিয়ে লেখা কিছু প্রিয় বই যদি আমাকে সাজেস্ট করেন আমি খুব উপকৃত হব। এবং এখনও অবধি বানানো কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।